মানে যারা 2021-এ দেবে। এই কোভিড-19 কারণে তোমরা সবাই একটু ব্যতিব্যস্ত, তোমরা নয়, আমরা সবাই একটু প্রতিকূলতার মধ্যেই আছি। কিন্তু এই প্রতিকূলতাটাকে কাটিয়ে উঠে আমরা সবাই ভালো একটা রেজাল্ট করব, তোমরা সবাই খুব ভালো একটা ফল করবে, এরকম একটা আশাই আমরা তোমাদের কাছে রাখবো। আর এর জন্য অনলাইনে তো বটেই, অফলাইনে আশা করি তোমরা তোমাদের আশেপাশে যারা আছেন গৃহশিক্ষক বা টিচার, তারা তোমাদের সাহায্য করছেন। আমরাও তোমাদের সাহায্য করার জন্য সব সময় তোমাদের পাশে আছি। আর এই সাহায্য করার উদ্দেশ্যেই মূলত আমাদের এই ক্লাসটা আয়োজন করা হয়েছে। এটাকে ক্লাস না বলে একটা আলোচনা বলাই ভালো। এর আগে ভৌতবিজ্ঞানের দুজন স্যার কিছু কথা বলে গেলেন। তো আমি তোমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি ওনাদের কথার পরে, সেটা হচ্ছে ওনারা মাধ্যমিকের মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের বলে দিলেন, যে ফাইনাল পরীক্ষায় কি কি অংশ থাকে, সেখান থেকে কি ধরনের প্রশ্ন কটা করে থাকে। এটা তোমরা যে কোনো বই খুললেই বা যে সহায়িকা বই তাতেও পেয়ে যাবে, যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন। তো ওই নম্বর বিভাজনের সূত্র ধরে আমি তোমাদের আজকে যে বিষয়টা বলতে চলেছি সেটা হচ্ছে কোন কোন বিষয়, বা ভালো করে বললে কোন কোন চ্যাপ্টারে তোমাদের একটু বেশি স্ট্রেস দিতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। দেখো, তোমরা যদি ওই প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনটা ভালো করে খেয়াল করো, তাহলে দেখবে তোমাদের, আমি একটু বোর্ডে যাচ্ছি, প্রথম যে চ্যাপ্টার, তোমাদের যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আচ্ছা, এটাতে এইভাবে না হলে তো আমি বুঝতে পারবো। এক সেকেন্ড, এইভাবে না রাখলে আমি বুঝতে পারবো। আমি তো কি অসুবিধা আমার? আচ্ছা, হ্যালো, একটু অসুবিধার জন্য দুঃখিত, সেট করে নি একটু বোর্ডটা। এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের এই যে প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার, এরপরে দেখবে তোমাদের যখন পড়বে বইটা 9 নম্বর পাবে আয়নীয় ও সমযোজী বন্ধন। আর তোমাদের হচ্ছে 12 নম্বর অধ্যায় ধাতুবিদ্যা। এই তিনটে চ্যাপ্টার যদি তোমরা ভালো করো, তাহলে দেখবে এই তিনটে চ্যাপ্টারকে শোনা যাচ্ছে? আচ্ছা, তো মূল অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণধর্মী প্রশ্নগুলো ব্যাখ্যা করা, যে টাইপ প্রশ্নগুলো, সেগুলো মূলত এই অধ্যায়ে পড়বে। কারণ এখানে ফ্ল্যাট বড় প্রশ্ন করার কোনো দরকার নেই, কেননা এই তিনটি অধ্যায় থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন তোমাদের করা হয় না। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটি কথা বলবো, যে উল্টো হবে না তো, স্ক্রিনটা ঘুরিয়ে নিচ্ছি। অন ক্যামেরা কিন্তু উল্টো লাগে, কিন্তু আপনি দেখুন তো। আচ্ছা, বেশ।
আচ্ছা, এবার আমরা তাহলে এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের কোনো প্রশ্ন আসছে না, যেহেতু তাই ব্রড কোশ্চেন বা খুব ফ্ল্যাট কোশ্চেন, হ্যাঁ, যেমন বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো, একেবারে সেই খুব বড় করে করার কোনোই দরকার নেই। এখান থেকে তোমরা মূলত 1 নম্বরের প্রশ্ন পড়বে, আর পড়বে 2 নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্ন। আচ্ছা, এবার আমরা চলে যাব কোন চ্যাপ্টারে বেশি গুরুত্ব দিতে হবে, বা সোজা কথা কোন চ্যাপ্টারে বেশি নম্বর আছে। ন্যাচারালি যে চ্যাপ্টারগুলো থেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলো তোমাকে বেশি ভালো করে তৈরি করতে হবে, এবং ওয়েটেজটা মানে টাইমিংটা সেই চ্যাপ্টারগুলোতে বেশি দিতে হবে। এরকম দুটি চ্যাপ্টার হচ্ছে পদার্থবিদ্যা, দুটো চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার আলো এবং 6 নম্বর চ্যাপ্টার চলতড়িৎ। লক্ষ্য করো, তোমরা ওই নম্বর বিভাজন দেখলেই বুঝতে পারবে এই দুটো চ্যাপ্টার থেকেই মোট 12 নম্বর করে থাকবে। এই দুটি অধ্যায় থেকে যেহেতু 12 নম্বর আছে, আর কোনো একটা অধ্যায় থেকে কিন্তু এরকম 12 নম্বরের মোট প্রশ্ন হয় না, অর্থাৎ না তোমার এমসিকিউ, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন মিলিয়ে মোট 12 নম্বর করে আছে। তাহলে এই দুটি অধ্যায়কে তোমরা সবচাইতে বেশি সময় দিয়ে পড়বে। এরপর দেখবে আরো 3টি চ্যাপ্টার, চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ, এই চ্যাপ্টারটি, আর হচ্ছে তোমাদের অজৈব রসায়ন চ্যাপ্টার 11, পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এবং 13 নম্বর চ্যাপ্টার জৈব রসায়ন। এই 3টি অধ্যায়ের প্রতিটি থেকে তোমাদের 8 নম্বর করে প্রশ্ন আসে। তাহলে এই আলো আর তড়িতের পরেই এই 3টি অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এছাড়া বাকি প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের 4 নাম্বার বা 5 নাম্বার করে থাকে। কোনো কোনো চ্যাপ্টারে 6 নম্বর আছে, দেখবে। মূলত এই যে 5টা চ্যাপ্টারের কথা বললাম, এই 5টা চ্যাপ্টার থেকে তোমরা 12 দুগুণে 24, আর এদিকে 3 8 24, অর্থাৎ 48 নাম্বারের প্রশ্ন তোমরা এই 5টা চ্যাপ্টার থেকে পাবে। ফলে এইগুলোকে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে এবং সময় দিয়ে পড়বে। বাকি চ্যাপ্টার গুলো গুরুত্ব কম দিলে হবে না, কিন্তু এই চ্যাপ্টার গুলোতে সময়টা একটু বেশি দিতে হবে। এরপর আর একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে মাধ্যমিকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা হবে। কি প্রশ্ন? দেখো, আগে মাধ্যমিকে, আগে বলতে আমি বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, আজ থেকে 5-6 বছর আগেকার কথাই তুমি ধরো, তোমরা লাস্ট 10 ইয়ার্স এর প্রশ্ন যখন সলভ করবে তখন দেখবে যে ওই সময় যে ধরনের প্রশ্ন আসতো তার চাইতে কিন্তু এখন প্রশ্নের ট্রেন্ড অনেকটা পাল্টেছে। প্রশ্নের যে ট্রেন্ড বা প্রশ্নের ধরন, সেটা কিন্তু এখন কিছুটা পাল্টাচ্ছে এই গত 5-6 বছরের মধ্যে। উদাহরণস্বরূপ আমি এই 2019, আচ্ছা 2019 না, 2020 নেওয়া যাক, 2020 যে মাধ্যমিক হয়ে গেল, ওই মাধ্যমিকের একটা প্রশ্ন নিয়ে একটুখানি আলোচনা করব। প্রশ্নটি ছিল 3 দাগের 8-এ অর। এখানে প্রশ্ন করা হয়েছিল যে কপার সালফেট বা তুঁতে তার জলীয় দ্রবণে লোহা যোগ করলে কি বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াটার সমীকরণটি লেখো। আগে কিন্তু প্রশ্ন করা হতো সাধারণত এইভাবে যে কি ঘটে লেখো, যখন কপার সালফেটের জলীয় দ্রবণে লোহা যোগ করা হয়। 2 নম্বরের একটা ফ্ল্যাট কোশ্চেন থাকতো, তো তোমাকে বক্তব্যটা লিখতে হতো, তার সঙ্গে বিক্রিয়া দিতে হতো, দিলে তুমি 2 নাম্বার পেয়ে যেতে। কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরিয়ে কিভাবে করা হলো দেখো, এখানে বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে লোহা যোগ করলে কি ঘটে, সেই বিক্রিয়াটি সমিত সমীকরণ লেখো। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল যে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়া থেকে কপার আর লোহা এদের পর্যায় সারণীতে অবস্থান সম্বন্ধে বা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অবস্থান সম্বন্ধে কি জানা যায়।
তো এর উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব না, সেটা আমাদের যখন ক্লাস সুযোগ আসবে তখন আমরা করব। আমি মেনলি বলতে চাইছি এইটা, যে একটা 2 নম্বরের প্রশ্ন আগে যেমন স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করা হতো, এখন কিন্তু তা না করে অনেক সময় ওটাকে ভেঙে 1+1 এরকম ভাবে করা হচ্ছে। ফলে তোমাদেরকে কিন্তু এই পাল্টে যাওয়া ট্রেন্ডটা সম্বন্ধে খুব ভালো করে ধারণা তৈরি করতে হবে। যে ধরনের প্রশ্ন আসে মাধ্যমিকে সেগুলো নিয়ে পরে আমরা সুযোগ পেলে আলোচনা করব, কিন্তু রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো তোমরা ভালো করে ফলো করবে। অযথা ব্যাখ্যামূলক প্রশ্ন বা ব্রড কোশ্চেন এগুলো এখন আর সাধারণত আসে না, ভৌত বিজ্ঞানের কথা বলছি। এর আরো একটা উদাহরণ দিতে পারি, ধরো চলতড়িৎ, তোমরা এখনো সম্ভবত হয়নি পড়া, কারণ এটা বেশ কিছুটা পরেই শুরু করা হয়। তো এই চলতড়িৎ অধ্যায় গেলে এখানে বেশ কয়েকটা তড়িৎ যন্ত্রের কথা তোমরা পাবে, যেমন ধরো মোটর, যেমন ধরো ডায়নামো, বা ধরো ট্রান্সফরমার, এই টাইপের বেশ কিছু তড়িৎ যন্ত্রের কথা তোমরা পাবে। এই যন্ত্রের সরল চিত্র সহ কার্যনীতি, আগে এরকম একটা প্রশ্ন প্রায়ই আসতো, 3 নাম্বার বা 4 নাম্বার থাকতো। এবার এখন তো তোমাদের 4 নাম্বারের প্রশ্নের কোনো স্কোপ নেই, সর্বোচ্চ 3 নাম্বারের প্রশ্নই আসবে, কিন্তু তা হলেও এই ধরনের প্রশ্ন এখন আর করা হয় না। এই মোটর, ডায়নামো এদের কার্যনীতি লেখো, এই ধরনের ফ্ল্যাট কোশ্চেন এখন আর কিন্তু করা হয় না। তার বদলে কি ধরনের প্রশ্ন করা হয়, এখন সাধারণত জিজ্ঞেস করা হয় যে একটা মোটর, তার ভেতর কি কি যন্ত্রপাতি রয়েছে, কি কি অংশ রয়েছে, কি কি পার্টস রয়েছে একটা মোটরের, সেই পার্টসের কোন পার্টের কি কাজ, এখন সাধারণত এই বিষয়গুলো জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, ফলে তোমাদেরকে যন্ত্রগুলোকে খুঁটিয়ে পড়তে হবে। ওভারঅল একটা কার্যনীতি মুখস্থ করে ফেললাম, মোটর এইভাবে এইভাবে কাজ করে, এই জিনিসটাকে, সেভাবে কিন্তু পড়ে এখন আর কোনো লাভ নেই। ফলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমাদের পড়ার ধরনটাকে কিন্তু একটু পাল্টে ফেলতে হবে। আগে যেভাবে পড়লে চলতো এখন সেইভাবে পড়লে চলে না, এই বিষয়টাকে বারবার বলছি, কেন কি এটা মাথায় রেখে প্রস্তুত না হলে তোমরা সবটাই পড়লে, বইটাও পড়লে, খুব ভালোভাবেই হয়তো আয়ত্তও করলে, কিন্তু পরীক্ষার সময় এমন ধরনের কিছু প্রশ্নের সম্মুখীন হলে যার প্রস্তুতি তোমার ছিল না। তাই এখন থেকেই তোমাদেরকে কিন্তু এই পাল্টে যাওয়া বা বদলে যাওয়া প্রশ্নগুলোর বিষয়ে অবগত থাকতে হবে, এবং প্রস্তুতিটাও ওইভাবেই তোমাদেরকে নিতে হবে। আচ্ছা, এরপর যেহেতু তোমাদের এখনো বেশি দূর পড়া হয়নি, তাই প্রশ্ন নিয়ে আলোচনা করার সুযোগ কম, তবুও আমি ওই বদলে যাওয়া প্যাটার্ন সম্বন্ধে আরো 2-একটা কথা বলবো, যে কি ধরনের প্রশ্ন আসে সেই নিয়ে। একটু আগে বাঁকুড়া জেলা স্কুল, একটু আগে তোমাদের এক প্রধান শিক্ষক, সম্ভবত বাঁকুড়া জেলা স্কুলের, আই পার্ডন, হ্যাঁ, তো উনি তোমাদেরকে এই পর্যায় সারণী নিয়ে কিছু মূল্যবান কথা বলে গেলেন। যে পর্যায় সারণীর মৌলগুলো কিভাবে অবস্থান করে, পর্যায় সারণীতে একটা মৌলের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, সেখান থেকে কি করে ওর ইলেকট্রন বিন্যাস বার করবে শর্টকাটে, ইত্যাদি ইত্যাদি বিষয় উনি আলোচনা করলেন। তো এই পর্যায় সারণী থেকেই বলি, এই পর্যায় সারণী থেকে দেখবে, তোমরা এটা এখনো হয়তো শুরু করোনি, যখন শুরু করবে তখন দেখবে আগে এখান থেকে অনেক ফ্ল্যাট কোশ্চেন করা হতো, যে মেন্ডেলিভের পর্যায় সারণীর 2টি ত্রুটি লেখো, বা মেন্ডেলিভের পর্যায় সারণীর 2টি গুরুত্ব লেখো। একটু তুলনা দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। আগে জিজ্ঞেস করা হতো এরকম টাইপের প্রশ্ন, যে ধরো 2টি ত্রুটি লেখো, বা মেন্ডেলিভের পর্যায় সূত্রে 2টি ত্রুটি কত উল্লেখ করো, সেগুলি কি করে সমাধান করা হয়, ত্রুটিগুলি কি করে অপসারণ করা হয়, এরকম একটা 2 নম্বরের প্রশ্ন তোমাদের আগে দিয়ে দেওয়া হতো। এখন কিন্তু তোমাদেরকে আদৌ এই টাইপের প্রশ্নের সম্মুখীন হতে হয় না, এরকম ভাবে লিখতে বলে না। এখন প্রশ্ন থাকলে কিভাবে থাকতে পারে, দেখবে সাধারণত এই ধরনের প্রশ্ন থাকছে, কয়েক বছর মাধ্যমিক মাধ্যমিকের প্রশ্নপত্র দেখলে, যে পর্যায় সারণীর একটি ত্রুটি উল্লেখ করো, সেই ত্রুটি যে সূত্রের দ্বারা সমাধান হলো, বা কোন সূত্র দ্বারা, বা কে কিভাবে ত্রুটিটি সমাধান করেন, এইভাবে। অর্থাৎ 2 নম্বরের প্রশ্নটাকে ভেঙে এরকম 1+1 করে দেওয়া হলো। ফলে বারবার বলছি যে ফ্ল্যাট
বা ব্রড, এই টাইপের প্রশ্নগুলোকে তোমাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে। এগুলো তো পড়তে হবে, জানার জন্য এগুলো দরকার অবশ্যই, কিন্তু এগুলোর পাশাপাশি ব্রেকআপ থাকে যেসব প্রশ্নে বেশি, সেই ধরনের প্রশ্ন বেশি করে তৈরি করতে হবে। তোমাদের গুরুত্ব দিতে হবে ব্রেকআপের ওপর, যে একটা প্রশ্নকে কিভাবে ভেঙে কতগুলো ভাগে ভাগ করে দেওয়া যায়, ছোট ছোট কি কি অংশে একটা প্রশ্ন ভেঙে দিয়ে আসতে পারে, এই বিষয়গুলোকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ঘুরিয়ে বেশ কিছু প্রশ্নের আরো একটা উদাহরণ, এবছর মাধ্যমিকে বেশ কিছু প্রশ্ন ঘুরিয়ে পড়েছিল, তোমরা যদি মাধ্যমিক প্রশ্নপত্রটা ফলো করো সবাই বুঝতে পারবে এটা। তাই এরকম আরেকটি উদাহরণ দিই। ধরো এরকম ভাবে জিজ্ঞেস করা হচ্ছে, এটা যদি আগে মাধ্যমিকে এরকম ভাবে জিজ্ঞেস করা হতো যে ভোলার কোন জৈব যৌগটি, কোথায় স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, যে ফ্রেডরিক ভোলার কোন জৈব যৌগ ল্যাবে প্রথম তৈরি করেন, এরকম একটা প্রশ্ন ধরো করা হতো। কিন্তু এবছর মাধ্যমিকে লক্ষ্য করবে যে প্রথম যে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের শেষ দিকে 2.18-তে বা 17-তে হবে সম্ভবত, একটি প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নটাই ঘুরিয়ে দেখো কিভাবে করেছিল, যে প্রথমে তোমাকে বলেই দিচ্ছে যে ফ্রেডরিক ভোলার প্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ সংশ্লেষণ করেন, সেই যৌগটি কি। তাহলে এই যে বদলে যাওয়া প্রশ্নের ধরন, এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসায়নিক গণনা বিষয়ে এই বদলে যাওয়া আরেকটি প্যাটার্ন রয়েছে, এটা অবশ্য তোমাদের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনকই বলতে পারো। আগে রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে যে অঙ্ক থাকতো, তোমাদেরকে একটা বিক্রিয়া বলে দেওয়া হতো, বিক্রিয়ার সমীকরণটা তোমাকে লিখতে হতো, সমিত সমীকরণ, প্লাস তোমাকে গণনাটা করতে হতো। এই দুটো কাজই তোমাকে করতে হতো। এখন কিন্তু এই 2020 থেকে এই ট্রেন্ডটা শুরু হয়ে গেল, বোর্ডের যেরকম নির্দেশ ছিল সেই অনুযায়ী সমীকরণটা তোমাকে দেওয়া থাকছে। তোমরা এবছরের প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে 2020-র রাসায়নিক সমীকরণটা দেওয়া থাকছে, তার উপর ভিত্তি করে প্রশ্ন করা হচ্ছে এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু গণনাগুলো করতে হচ্ছে। তবে এই যে সমীকরণটা দেওয়া থাকছে, এটা সব সময় যে সমিত হবে এটা নাও হতে পারে, তখন তোমাকে কিন্তু সেটাকে সমিত সমীকরণে পরিণত করে নিয়ে তারপর গণনাটা করতে হবে। তো এইভাবে আমি কয়েকটা উদাহরণ দিলাম, পরবর্তীতে সময় পেলে আরো বেশ কিছু উদাহরণ নিয়ে এরকম আলোচনা করা যাবে, যে মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাটার্ন কিভাবে বদলে যাচ্ছে। তোমাদেরকে বারবার বলছি এবং আবারও শেষবারের মতো বলছি যে পৃথিবী সবকিছুই বদলে যাচ্ছে। পৃথিবী তোমরা দেখছো যে পৃথিবীর চালচলন বদলে যাচ্ছে, মানুষের আচরণ বদলে যাচ্ছে, আমাদের অবস্থা, এই যে ধরো কোভিড-19টাই আমাদের কিভাবে বদলে দিয়েছে, তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কিছুদিন আগে পর্যন্ত বেশ শুরু মুখার্জি পদার্থবিদ্যা কি করে, চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো সেগুলোকে ব্যাখ্যা করে, অ্যানালাইজ করে। আর কেমিস্ট্রি কি করে, ওই ঘটনাগুলোর স্বরূপ আমাদেরকে জানতে সাহায্য করে এবং সেই ঘটনাগুলির পুনর্নির্মাণ করতে সাহায্য করে। তো এই যে ঘটনাগুলি ঘটছে, তার পুনর্নির্মাণ হচ্ছে, ওভারঅল যে জিনিসটা চলছে আমাদের চারপাশে সব কিন্তু ক্রমশ বদলে যাচ্ছে, ট্রেন্ড বদলাচ্ছে। তোমাদেরকেও এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে এবং নিজেদেরকে বদলাতে হবে, নিজেদেরকে তৈরি রাখতে হবে আগামী পৃথিবীতে যা আসছে তার জন্য। মাধ্যমিকের প্রশ্ন বদলে যাচ্ছে, এখন প্রশ্ন কঠিন হয়, এখন বড্ড ঘুরিয়ে প্রশ্ন হচ্ছে, এসব তো কেউ শুনবে না, এসব অজুহাত। কারণ পৃথিবী বদলাচ্ছে, তোমাদেরকে বদলাতেই হবে, মাধ্যমিক প্রশ্নকেও অবশ্যই বদলাতে হবে। তোমাদেরকে চেষ্টা করতে হবে যেটা বদল আসছে সেই বদলটা যাতে প্রতিকূলতা থেকে কিভাবে আমার অনুকূলতায় পরিণত করতে পারি, আমরা একটা প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে জয় করতে হয় সেটা তোমাদের শিখতে হবে এবং তার জন্য তোমাদেরকে খাটতে হবে। এই বদলে যাওয়া প্রশ্নের ধরনগুলো নিয়ে আলোচনা করতে হবে, নিজেরা ভাবতে হবে। এই ভাবনা বিষয়ে একটা শেষ কথা বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার, তোমাদের যে সাবজেক্টটা ভৌত বিজ্ঞান, আগেকার বইতে দেখবে ভৌত বিজ্ঞান এরকম ভাবেই লেখা থাকতো বা প্রকৃতি বিজ্ঞান লেখা থাকতো কোনো কোনো বইতে। এখন
তোমাদের দেখবে চ্যাপ্টারটা, সরি, বিষয়টা বা সাবজেক্টটা, তার নাম কিন্তু শুধু ভৌতবিজ্ঞান নয়, বিষয়টার নাম দেওয়া হয়েছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ। আরো অন্যান্য ক্ষেত্রেও এরকম বিষয়ের নামে বদল এসেছে, ইতিহাসের ক্ষেত্রেও ইতিহাস ও পরিবেশ, কিন্তু আমি আপাতত ভৌতবিজ্ঞানটা নিয়েই শুধু বলি। তো এই কথাটা কেন ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এইটা কেন নাম? অধ্যায়ে আমরা তো এখানে পড়ছি ভৌতবিজ্ঞান বিষয়, কিন্তু তাহলে নিশ্চয়ই পরিবেশে যেসব পরিবর্তনগুলি ঘটে চলেছে সেগুলি সম্বন্ধে আমাদেরকে আরো বেশি করে ওয়াকিবহাল হতে হবে। তোমার বিষয়ের নামই তোমাকে বলে দিচ্ছে যে পরিবেশ এই জিনিসটার সঙ্গে ভৌতবিজ্ঞান, এদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই তুমি এই 1 বছর ধরে ক্লাস 10-এ তুমি পড়বে। মানে ক্লাস 10 লেভেলে তোমাকে যা দেওয়া হয়েছে তাতে পরিবেশ এবং তার সঙ্গে ভৌতবিজ্ঞানের কি সম্পর্ক, ভৌতবিজ্ঞান দ্বারা পরিবেশকে কিভাবে ব্যাখ্যা করছি, পাল্টে যাওয়া পরিবেশকে ভৌতবিজ্ঞানের দ্বারা কিভাবে আমরা জয় করছি, প্রকৃতিকে কিভাবে ভৌতবিজ্ঞানের দ্বারা জয় করছি, এই সমস্ত কিছু আলোচনা করা হচ্ছে এখানে। পরিবেশের সঙ্গে ভৌতবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন চ্যাপ্টার গুলো যে পড়ছো তার যে লিঙ্ক, সেগুলো তোমরা নিজেরা একটু একটু করে খুঁজে বার করবে। দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টারই দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে তোমাদের ঔৎসুক্য বাড়াবার জন্য, যে পরিবেশের জন্য ভাবনা। মোট 13টা চ্যাপ্টার, তার মধ্যে এই চ্যাপ্টারটাই কেন শুরুতে দেওয়া হলো? এই চ্যাপ্টার তো পরেও কোথাও দেওয়া যেত, গ্যাসের আচরণটা শুরুতে দিতে পারতো, রাসায়নিক গণনা শুরুতে দিতে পারতো, আলো দিয়ে স্টার্ট হতে পারতো। এটাই কেন? তার কারণ এইটাই, যে পরিবেশের সঙ্গে ভৌতবিজ্ঞান এর যে যোগাযোগ, সেটা তোমাদেরকে, যাতে তোমরা সেই ব্যাপারে যাতে ঔৎসুক্যটা বেশি করে বোধ করো, এই ব্যাপারে তোমরা যাতে বেশি করে ভাবতে পারো, সেই জন্যই তোমাদেরকে ভাবানোর জন্যই এই চ্যাপ্টারটা শুরুতে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এমনি করে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের ইনকুইজিটিভ হতে হবে, প্রশ্ন সেইভাবেই আসে এখন মাধ্যমিকে। যে ছাত্র বা ছাত্রী পরিবেশ সম্বন্ধে বা এই ভৌতবিজ্ঞান আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করছি সে বিষয়ে উৎসুক না থেকে শুধু বইটা পড়ে গিয়ে ভালো রেজাল্ট করে ফেলবে ভাবছো, সে কিন্তু একটু ভুল ভাবছো। তোমাকে শুধু টেক্সট বুক পড়লে কিন্তু এখন চলবে না। টেক্সট বুকের পাশাপাশি 4-5টা ভালো করে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে। মাধ্যমিকের প্রশ্ন কাঠামো সেরকম ভাবেই বদলে যাচ্ছে, এটার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নাও। আর এই সমস্ত বিষয় থেকে, যেসব প্রতিকূলতার মধ্যে আমরা আছি সেসব থেকে বেরিয়ে এসে আমরা একটা ভালো রেজাল্ট করব সবাই মিলে, এরকম একটা নিজের মধ্যে একটা জেদ তৈরি করো। জেদ মানুষকে অনেক দূর নিয়ে যায়, সেই জেদটা তৈরি করো, করে সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। আগামী দিনে এই যে ইন্ট্রোডাকশন শুরু হলো আজকে, এটার আরো প্রসার ঘটবে। তোমাদের সামনে যে বিষয়গুলি, চ্যাপ্টারগুলি, সেগুলো আরো ভালোভাবে উপস্থাপন করা হবে। তো আজকের মতো এই ক্লাস বা এই সেশন এখানেই শেষ করছি। গুড লাক ফর এভরিওয়ান। যারা অ্যাটেন্ড করলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো। ধাতুবিদ্যা থেকে বলবো। কোশ্চেন করতে বলতে বলতে বলছি লেডের যে সালফেট আকরিক ওটা শত বিজারণ থেকে নিষ্কাশন করা হয় কেন, কার্বন বিজারণ থেকে না করে? লেড সালফেট? হ্যাঁ হ্যাঁ, লেড সালফেট থেকে লেডের নিষ্কাশন তো সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, প্রথম কথা। যেটা আছে সেটা লেড সালফাইড থেকে আছে, অর্থাৎ গ্যালেনা থেকে। হ্যাঁ সেটা বলছি, শত বিজারণ পদ্ধতিতে কেন করা হয় কার্বন বিজারণে না ঘটিয়ে? শত বিজারণ সাধারণত লেড আর কপারের ক্ষেত্রে করা হয়, কপার সালফেটের ক্ষেত্রে হয়তো তোমরা দেখেছো এই একই জিনিস করা হয়, শত বিজারণ। কারণ এক্ষেত্রে আংশিকভাবে ধরো লেড সালফাইড, একে আংশিকভাবে আমরা যখন, আমি টোটাল ডিটেল বিক্রিয়ায় যাচ্ছি না, একে আংশিকভাবে লেড অক্সাইডে পরিণত করে এই মিশ্রণটাকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এদের মধ্যে যে বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াটা তাপমুচি বিক্রিয়া, মানে খুব উচ্চ তাপের সৃষ্টি ঘটে। ফলে বিক্রিয়াটা খুব দ্রুত চলতে থাকে এবং ব্যাপারটা অনেকটা কস্ট এফিসিয়েন্ট হয়। বাইরে থেকে এদেরকে আলাদা করে উত্তপ্ত করার দরকার হয় না। ঠিক আছে? আমরা শিল্পোৎপাদনের ক্ষেত্রে লক্ষ্য রাখি যে যাতে আমাদের ইকোনমিক হবে, কস্ট এফিসিয়েন্ট হবে, যেটা করলে সবচেয়ে কম, মানে সোজা কথা অর্থ ব্যয় করে সবচেয়ে বেশি পরিমাণে ধাতু নিষ্কাশন করা যাবে, সেই জন্যই আমরা এটা করে থাকি।
এবার তুমি বলতে পারো স্যার তাহলে সোডিয়াম সালফাইড থেকে কেন এরকম হয় না? না, সোডিয়াম সালফাইড থেকে সোডিয়াম অক্সাইডে এরকম ভাবে পরিণত করা প্রথমত খুবই কঠিন প্রক্রিয়া, আর করে রাখলেও এরকম বিক্রিয়াটা তো ঘটে না ওদের মধ্যে, ঠিক আছে? লেড সালফাইড আর কপার সালফাইডের ক্ষেত্রে এই জন্য ব্যাপারটা কস্ট এফিশিয়েন্ট হয়, বিক্রিয়াটি উচ্চ মানে তাপমোচী বিক্রিয়া, তাই জন্যই এটা বাইরে থেকে আলাদা করে উত্তাপ দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, জিজ্ঞেস করো, অবশ্যই স্যার জিজ্ঞেস বলছি করো। পর্যায় সারণীতে সন্ধিগত মৌল আমরা 11 নম্বর শ্রেণী অবধি ধরবো নাকি 12 নম্বর শ্রেণী অবধি? না না, 3 থেকে 11, 3 4 5 6 7 8 9 10 11 12, 10টা শ্রেণী, 12 পর্যন্ত, 3 থেকে 12। এর আগে এক তো তোমার ধাতু, মানে ক্ষার ধাতু, এইটা তোমরা তো একদম সিম্পল জিনিস, এটা একটু হ্যাঁ। লিখে দিচ্ছি, এটা একটু বোর্ডে লিখে দিচ্ছি, দিলেই আর কনফিউশন থাকবে না। 1 নম্বর শ্রেণী হচ্ছে ক্ষার ধাতু, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। হ্যাঁ ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্যালসিয়াম দিয়ে শুরু, ম্যাগনেসিয়াম, এগুলো। আর 3 থেকে 12 এগুলো হচ্ছে সন্ধিগত। 13 নম্বর ওটা আলাদা কোনো নাম নেই, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলে। 14 নম্বর এটা কার্বন ফ্যামিলি বলি। 14 নম্বর এটা হচ্ছে কার্বন ফ্যামিলি। 15 নম্বর নাইট্রোজেন দিয়ে শুরু হচ্ছে, এদেরকে আমরা বলি নিক্টোজেন। হ্যাঁ। 16 নম্বর অক্সিজেন দিয়ে শুরু হচ্ছে, ওকে আমরা বলছি চ্যালকোজেন। চ্যালকোজেন। হ্যাঁ, এই। আর 17 নম্বর হচ্ছে আমাদের হ্যালোজেন। হ্যালোজেন। এই। আর 18 নম্বর তো জানো, নিষ্ক্রিয় গ্যাস বা নবেল মেটাল, স্যার নবেল এলিমেন্ট বা ইনার্ট গ্যাস। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি বললেন যে রাসায়নিক গণনায় অনেক সময় সমীকরণটা সমিত করা থাকে না, সমিতটা মানে কি স্যার? আচ্ছা, এটা একেবারেই ক্লিয়ার করে দিচ্ছি, আলাদা করে কাউকে প্রশ্নটা করতে হবে না, আমারই তখন বলা উচিত ছিল। রাসায়নিক গণনার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমাকে সমীকরণ থেকে গণনা করতে হবে। এবারে তোমাকে যে সমীকরণটা দেয়া থাকছে, সমীকরণটা যদি সমিত না হয় তোমাকে করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, বলছি তো আমি পড়াশোনা মাস্টার বলছি। আচ্ছা, তো রাসায়নিক গণনার ক্ষেত্রে এইটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? তোমাকে সমিত সমীকরণ থেকে গণনা করতে হবে। এবার পরীক্ষায় যে সমীকরণ হ্যাঁ, তো সমিতটা মানে কি একটু বলুন? ও সমিত মানে হচ্ছে ব্যালেন্সড। ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্সটা অনেক সময় করা থাকে না, ওটা করতে হবে আমাদের। হ্যাঁ, যদি ওটা করে না দেওয়া থাকে তাহলে করতে হবে। তবে এবারে যেটা ছিল ব্যালেন্সড ইকুয়েশন দেয়া ছিল, আগে তো এটা দেয়া থাকতো না, সমীকরণটাই দেয়া থাকতো না, কিন্তু এখন তোমাকে পরীক্ষার প্রশ্নে এই সমীকরণটা দেয়া থাকবে। 2020 মাধ্যমিক প্রশ্নপত্রটা দেখবে, তোমরা দেখলে এই আইডিয়াটা পেয়ে যাবে। এর 2019 পর্যন্ত এটা ছিল না, এটা এবছর থেকেই করা হলো আর কি। তোমরাও পাবে এরকমই প্রশ্ন, ঠিক আছে? আর ঠিক আছে, এনি কোশ্চেন? আর কারোর কিছু প্রশ্ন আছে? না হলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। স্যার ম্যাগনেসিয়াম নাইট্রাইডের স্যার কালারটা কি গ্রিনিশ হলো না তরিৎধনাত্মক হোয়াইট? মৌল কোনটা? আচ্ছা, একটু একজন একজন করে বলো, হ্যাঁ? 2-3 জন বললে সমস্যা হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার না। বলছি হ্যাঁ, ম্যাগনেসিয়াম নাইট্রাইডের কালারটা কি হোয়াইট না গ্রিনিশ হলো? সাদা 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 সাদা, Mg3N2 সাদা বর্ণের গুঁড়ো, হোয়াইট পাউডার। সরফরাজ কি বলছিলে? হ্যাঁ বলো। তীব্র তরিৎধনাত্মক মৌল কোনটা? তীব্র না তীব্রতম বলো? তীব্রতম। লিথিয়াম। তীব্রতম তড়িৎ ধনাত্মক হচ্ছে, ও তীব্রতম তড়িৎ ধনাত্মক বললে, সরি, তীব্রতম তড়িৎ ধনাত্মক হচ্ছে সিজিয়াম। কিন্তু স্যার ফ্রান্সিয়াম তো সিজিয়ামের পরে রয়েছে। না, এখানে আমরা ওই যে ট্রেন্ড যেটা, তোমাদের যে পর্যায় সারণীর যে ধর্মগুলো, পর্যাবৃত্ত ধর্ম মৌলগুলোর, ওই ট্রেন্ডটাকে আমরা অ্যানালাইজ করি জেনারেলি দিক থেকে, মানে
শ্রেণী বরাবর গেলে 1 থেকে 17 পর্যন্ত, 18 নম্বর শ্রেণীর ক্ষেত্রে সব ব্যতিক্রম দেখা যায়, বাদ রাখি ওদেরকে। আর পর্যায় বরাবর এলে 1 থেকে 6 হ্যাঁ পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ 7 নম্বর পর্যায়ে এই ট্রেন্ড গুলো প্রযোজ্য নয়। এই হিসেবে 6 নম্বর তাহলে এইখানে স্যার তোমার যদি বলা হয় যে পর্যায় সারণী সর্বশেষ মৌল, সেক্ষেত্রে কি অ্যাস্টাটিন বলা হবে নাকি ওগেনেসন বলা? না, লাস্ট যেটা আবিষ্কার হয়েছে 118 যেটা অর্গানাইজেশন, না, ওটাই বলবে। আমি বলতে চাইছি যে যদি বলা হয় যে পর্যায় সারণী সর্বশেষ মৌল, তখন হুম। শেষ যেটা আবিষ্কার হয়েছে সেটাই বলবে, অর্গানাইজেশন যেটা আবিষ্কৃত ওটাই বলবে। এটা আমরা এই যে ট্রেন্ড, যেটা পর্যায় সারণীর যে পর্যাবৃত্ত ধর্ম, স্যার পিরিয়ডিক ট্রেন্ড। মানে স্যার আমি বলতে চাইছি যে পর্যায় সারণী যদি সর্বশেষ মৌল বলা হয়, তখন আমি ওগেনেসন বলবো নাকি অ্যাস্টাটিন বলবো? অর্গানাইজেশনই বলবে। এই তো বলছি, তাই তো বললাম, উত্তরটা হবে অর্গানাইজেশন হবে। ঠিক আছে? স্যার সর্বাধিক বলো। সর্বাধিক সেক্ষেত্রে তাপন স্যার মৌল 18 নম্বর যুক্ত- স্যার সেক্ষেত্রে 18 নম্বর শ্রেণীটা আমাকে ধরতে হচ্ছে। এটা শুধুমাত্র পর্যাবৃত্ত ধর্মের ক্ষেত্রে 1 থেকে 17 আর 1 থেকে 6 পর্যায়, এইটা আমরা বিচার করি। কিন্তু পিরিয়ডিক টেবিল তো তোমার তো মোট 7টা Okay, শ্রেণী, sir. তোমার 7টা পর্যায় রয়েছে, 18টা শ্রেণী রয়েছে, ওখানে কোনো কনফিউশন নেই। সর্বাধিক তাপন মূল্য যুক্ত গ্যাসীয় জ্বালানি কি হবে? কোল গ্যাস হাইড্রোজেন, হবে না হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেন? ঠিক আর আছে কেউ? স্যার। আচ্ছা, ঠিক আছে, এরপরে তোমরা ক্লাস পাবে, সেখানে ঠিক তোমরা আছে, আরো ডিটেল অনেক সময় পাবে প্রশ্ন করার মতো। আজকের ক্লাসটা জাস্ট একটা আলোচনা ছিল, ইন্ট্রোডাকশন। বেশ, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করা যাক। থ্যাংক ইউ স্যার।